যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা আলোচনা করব দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 5 সম্পর্কে বা অর্ডার 5। অর্ডার 5-এ আমরা মূলত যে বিষয়টি সম্পর্কে আলোচনা পাবো বা বিধিবিধান পাবো সেটি হচ্ছে সমন প্রদান বা জারি। তো সমন দেয়া বা জারি করা, ইস্যু অফ সমন অথবা ইস্যু অ্যান্ড সার্ভিস অফ সমন, এই বিষয়টার অনেক গুরুত্ব রয়েছে দেওয়ানি মামলায়। কীরকম? এক্সকিউজ মি। যখন একজন ব্যক্তিকে আদালতে শরণাপন্ন হতে হয় বা যখন একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা দায়ের হয়, তখন সেই মামলা সম্পর্কে তাকে জ্ঞাত করা এবং সে যেন তার যে উত্তর বা তার যে জবাব, তার যে বক্তব্য, সেটা যেন সে প্রদান করার সুযোগ পায়, এই বিষয়টি নিশ্চিত করা হয় তাকে সমন দেওয়ার মাধ্যমে। কাজেই সমন হচ্ছে মোকদ্দমার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা যে কোনো বিচারের সাধারণ যে নিয়ম বা ন্যাচারাল জাস্টিসের একটা মূলনীতি হচ্ছে, যেটাকে আমরা ল্যাটিন ভাষায় বলি ওডি অন্টারেম পাটেম, অর্থাৎ কোনো ব্যক্তিকেই না শুনে তার বিচার করা যাবে না। তো এই যে কোনো ব্যক্তিকে শোনা, অর্থাৎ যার বিচার করতে হবে তার বক্তব্য শুনতে হবে, এটা কিভাবে নিশ্চিত করা যাবে? সেটা একমাত্র তাকে সেই বিষয়টা জানিয়ে তার বক্তব্য গ্রহণের মাধ্যমে নিশ্চিত করা যাবে। কাজেই সমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই সমন কিভাবে জারি করা যায় বা কিভাবে দেয়া যায়, এই সকল বিষয় সম্পর্কে খুব গভীর আলোচনা বা বিস্তারিত বিধিবিধান রয়েছে এই আদেশ 5-এ। আদেশ 5-এ আমরা দেখব বিধি 31 পর্যন্ত বিধি রয়েছে। 31 পর্যন্ত মানে 31টি নয়, কেননা অনেক ক্ষেত্রে একাধিক বিধিও আছে, যেমন 9-এর পর 9A আছে, 19-এর পর 19A আছে, এরকম। তো এই বিধিসমূহের মধ্যে সমন সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো বলা আছে। প্রথমেই বলা আছে যে সমন পাওয়ার পর সেই ব্যক্তি আদালতে কিভাবে হাজির হবে, যেটা আমরা প্রথমেই বিধি 1-এ পাবো। আমরা বিগত পর্বের আলোচনায়, অর্থাৎ আদেশ 4-এর আলোচনায় আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম যে কিভাবে একজন ব্যক্তির তার উপর অর্পিত মোকদ্দমায় আদালতে হাজির হতে পারে। বিশেষত এটা আদেশ 3-এ ছিল যে সে তার ওই প্রতিনিধির মাধ্যমে যে হাজির হয় আদালতে, এই বিষয়টি ছিল। তো এই প্রতিনিধির ব্যাপারটাও কিন্তু এখানে বিধি 1-এ বলা আছে। আদেশ 3-এ আমরা যেটা পেয়েছিলাম, এখানে আদেশ 5-এর এক বিধিতে আমরা পাচ্ছি যে ব্যক্তি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে, কৌশলীর মাধ্যমে আদালতে হাজির হতে পারে। তারপর আমরা দেখব যে বিধি 2-এ, অর্থাৎ 5 আদেশের বিধি 2-এ যেটা বলেছে সেটা হচ্ছে যে আমরা আদেশ 4-এ যেটা পেয়েছিলাম এর আগে, যে কিভাবে মোকদ্দমা দায়ের করতে হয়, সেখানে আমরা একটা বিধান দেখেছিলাম যে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে সমন জারির জন্যে যতজন বিবাদী থাকবে ততজনের প্রত্যেককে একটি করে আর্জির অনুলিপি দিতে হবে। কিন্তু আমরা ওই বিগত পর্বের মানে 4-এর আলোচনায় এই কথাটা বলেছিলাম যে আমরা সাধারণত দেখে থাকি একটা সামারি কপি দেয়া হয়। এইটা কিভাবে দেয়া যেতে পারে, যেখানে বিধান বলা হয়েছে যে অবিকল নকল বা অনুলিপি দিতে হবে, হুবহু একটা অনুলিপি দিতে হবে। কিন্তু এইখানে ওই আদেশ 5-এর 2 বিধিতে এই কথাটা বলা আছে যে একটা সামারি কপিও দেয়া যেতে পারে। এই জন্যই কিন্তু আমরা সাধারণত সামারি কপিটাই দিয়ে থাকি। তো আমরা আর্জির একটা সামারি কপি দিয়ে সমনের সাথে সমনটা জারি করলাম।
আমি এখানে যে সবগুলো বিধি নিয়ে আলোচনা করব না, মোটামুটি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা যে বিষয়গুলো পরীক্ষায় আসে কিংবা আমাদের ব্যক্তি জীবনে জানার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন ধরেন একজন ব্যক্তির উপর সমন জারি হলো, এখন মানে সমন দেয়া হলো একজন ব্যক্তিকে, এখন সেটা কিভাবে জারি হবে, সমন জারির পদ্ধতিগুলো কি, এটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্নও থাকে। তো সমন বিভিন্নভাবে জারি হতে পারে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে সমন জারি করাটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি বা উত্তম পদ্ধতি। এখন এই ব্যক্তিগতভাবে জারি বলতে আমরা কি বুঝছি? ব্যক্তিগতভাবে জারি হচ্ছে ব্যক্তিকে সমনটা দেয়া, হ্যাঁ, একদম সরাসরি ব্যক্তির কাছে আদালতের প্রতিনিধির মাধ্যমে সমন দেয়া। এটার একটা বিকল্প আছে, লটকিয়ে জারি করা, সেটাতে আমরা পড়ে আসতেছি। তো মূলত সমন জারির প্রধান পন্থা হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির বিরুদ্ধে সমনটা জারি হয়েছে তাকে প্রদান করা। এখন দেখা গেল কোনো কারণে সেই ব্যক্তি সমন গ্রহণ করছে না বা তাকে পাওয়া যাচ্ছে না বা সে সমন এড়িয়ে যাচ্ছে, তখন কি করা যাবে? সেই ব্যক্তির অন্য কোনো প্রতিনিধি, আগে যেটা বলা ছিল সেটা আমরা বিধি 15-তে দেখব, যে তার পরিবারের যে কোনো সদস্যের কাছে সমন দিলেও সেটা জারি হয়েছে বলে গণ্য হবে। এই বিধানটায় একটা নতুন পরিবর্তন এসছে। একটা সময় এই বিধানটা ছিল যে পুরুষ সদস্যের, পরিবারের পুরুষ সদস্যের উপর দিতে হবে দেওয়ানি মামলার ক্ষেত্রে, এখন আর সেটা থাকছে না, যে কোনো সদস্যের কাছে দিলেই হবে, নারী বা পুরুষ সেটা গুরুত্বপূর্ণ নয়। তো আমরা দেখতে পেলাম যে ব্যক্তির বাইরেও দেয়া যেতে পারে, মানে একদম সেই ব্যক্তিকেই দিতে হবে এরকম না, তার প্রতিনিধির কাছেও সমন দেওয়া যেতে পারে। সে যদি ব্যবসা করে তার ব্যবসায়িক প্রতিনিধির কাছে বা অন্যান্য ব্যক্তির কাছেও দেওয়া যেতে পারে। কাদের কাদের কাছে দেওয়া যেতে পারে? যেমন ধরেন একজন ব্যক্তি, উনি বেসামরিক কর্মচারী, চাকরি করেন না, তাইলে মানে দুঃখিত, চাকরি করেন কিন্তু সামরিক চাকরি না, চাকরি করেন। এখন তাকে সমন দিতে হলে তার প্রতিষ্ঠানের প্রধানের কাছে সমনটা দিলেই হচ্ছে। সেটা আমরা পাবো বিধি 27-এ দেখব, যে উনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন ওনার বরাবর সমনটা প্রেরণ করা যেতে পারে। তারপর তিনি যদি সামরিক কর্মকর্তা হন বা কর্মচারী হন, নৌবাহিনী, বিমান বাহিনী বা সেনাবাহিনী, তাহলে তিনি তার যে অধিনায়ক রয়েছে সেই অধিনায়কের কাছে সমনটা প্রেরণ করতে হবে। সেটা আমরা পাবো 28 বিধিতে। এখন ধরেন সেই ব্যক্তি কারাগারে আছে, এখন তার কাছে আমরা সমনটা কিভাবে দিব? তো কারাগারে থাকলে সমনটা দিতে হবে সেই কারাগারের যিনি কারাপ্রধান আছেন তার নিকট সেই সমনটা পাঠাতে হবে। এখন আমরা সমন কিভাবে পাঠাবো? সমন আমরা তো ওখানে দেখলাম যে এই ব্যক্তিগতভাবে সরাসরি ব্যক্তির কাছে এই সমনটা দেওয়া যেতে পারে, ভালো হবে। কিন্তু এর বাইরে আমরা কি অন্য কার কার কাছে পাঠাতে পারি সেটা আমরা জেনেছি, কিন্তু কিভাবে পাঠাবো? হ্যাঁ, আরেকটু বলি, এখানে একজন ব্যক্তি যদি দেশের বাইরে থাকে তখন তার কাছে সমন কিভাবে পাঠাতে হবে সেটাও বলা আছে, যে যদি উনি দেশের বাইরে থাকে তাহলে তার কাছে মানে তার সর্বশেষ মানে তার যে ঠিকানায় তার সাথে ডাকযোগে যোগাযোগ করা যায় সেই ঠিকানায় ডাকযোগে সমন পাঠানো যেতে পারে। এখন সমন, এই যে ডাকযোগের প্রশ্নটা আসলো, আমরা সমন কিভাবে পাঠাবো? তো এইখানে আমরা দেখব যে বিধি 12-তে বলা আছে যে ব্যক্তিগত সমনের বাইরেও যুগপতভাবে ডাকযোগে বা অন্যান্য মাধ্যমেও সমন পাঠানো যেতে পারে। অন্যান্য মাধ্যম কিভাবে? আমরা দেখব বিধি 9-এ বলা আছে যে চাইলে কি করা যেতে পারে, কুরিয়ারের মাধ্যমেও সমন পাঠানো যেতে পারে। সেটা 9-এর 4-এ বলা আছে যে কুরিয়ারের মাধ্যমে সমন পাঠানো যেতে পারে। ইমেইল বা ফ্যাক্সের মাধ্যমে সমন পাঠানো যেতে পারে। এই ইমেইল বা ফ্যাক্সের মাধ্যমে সমন পাঠানোর কথাটা কোথায় বলা আছে? 9 বিধির উপবিধি 3-এ বলা আছে। এবং যদি বিদেশে থাকে তাহলে সেইখানেও 26-এ বলা আছে যে যদি বিদেশে থাকে সেই ক্ষেত্রে বাদী, উপবিধি 2-এ বলা আছে বাদী নিজ খরচে কুরিয়ারের দুঃখিত ইমেইলের মাধ্যমে বা ফ্যাক্স যুগে সমন পাঠাতে পারে। তাহলে ডাকযোগে সমন পাঠানোটাও কিন্তু যদিও যুগপতভাবে বলা আছে কিন্তু পাঠানো যেতে পারে। তারপর আমরা দেখব
যে এইখানে এই 19-এর খতে বলা আছে যে ডাকযোগে সাধারণত যদি সমন ডাকযোগে পাঠানো হয় তাহলে কি করতে হয়, সেটা সে একটা প্রাপ্তি স্বীকারপত্র পেতে হয়। মানে সেই ব্যক্তি সমন পেয়েছে বা তার প্রতিনিধি পেয়েছে এরকম একটা আমরা অ্যাকনলেজমেন্ট ডিউ যেটাকে বলি বা এডি, সেটা ফেরত আসতে হয় বা প্রাপ্তি স্বীকার করতে হয়। এই কথাটা বিধি 16-তে বলা আছে। এখন সে দেখা গেল প্রাপ্তি স্বীকার আমি পেলাম কিন্তু সেটা আমি হারিয়ে ফেললাম, এখন আমি কিভাবে প্রমাণ করব? তখন সেটা এই 19-এর খতে বলা আছে যে প্রাপ্তি স্বীকারটা যদি না থাকে বা হারিয়ে যায়, পাওয়া না যায়, এরকম ক্ষেত্রেও সমনটা যে পাঠানো হয়েছিল তার যথাযথ ঠিকানায় সেটার যে রসিদ বা সেটার যে দলিল সেটা দেখানো সাপেক্ষে 30 দিন পরে সেটা দেখালেও সমন পাঠানো হয়েছে যথাযথভাবে মর্মে আদালত গ্রহণ করবে। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু এই 19-এর খর উপবিধি শেষ উপবিধিতে বলা আছে, যে কারণে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই সমন পাঠানোর পরে ওই শুধু যে পাঠানো হয়েছে সেই রসিদটা 30 দিন অতিবাহিত হওয়ার পর সেই রসিদটা আদালতে দাখিল করলেই সমনটা ব্যক্তি পেয়েছেন হিসেবে গণ্য করা হয়। এটা নিয়ে আদালত পাড়ায় অনেক সময় কিছুটা বিতর্ক দেখা যায়। দেখা গেল যে বিশেষ করে অ্যানায়েক্টের মোকদ্দমার ক্ষেত্রে, যদিও সেটা স্পেশাল আইনের ফৌজদারি মোকদ্দমা, আমি এখানে প্রাসঙ্গিক বিধায় কথাটা বলছি, দেখা যায় যে ওখানে 30-30-30 এরকম একটা টার্ম আছে। তো ওইখানে অনেক সময় এই প্রশ্নটা আসে যে আইনে বলা আছে যে ওটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ওইটার আইনের বিধানে বলা আছে যে প্রাপ্তি থেকে 30 দিন ধরতে হবে। তখন এইটা নিয়ে অনেক সময় ঝামেলা দেখা দেয় যে যখন শুধুমাত্র পাঠানো হয়েছে এই রসিদটা দেখানো হয় তখন আদালতে অনেককে এটা নিয়ে বার্গেন করতে অনেক আইনজীবীকে দেখা গিয়েছে যে আদালত এটা তো পাঠানো হয়েছে, পাঠানো আর জারি হওয়া তো এক বিষয় নয়, এটা নিয়ে তুমুল আলোচনা হয়। তো এইটার সমাধানটা কিন্তু এইখানে এই আইনে আমরা পাচ্ছি যে ধরা হয়, মানে এই দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা যেটা দেখছি এখানে ফৌজদারি মামলার প্রসঙ্গটা আমরা ফৌজদারি মামলায় আলোচনা করব, জাস্ট বিতর্কের প্রয়োজনে সেটা উল্লেখ করলাম যে কী ধরনের বিতর্কটা আসে। আমরা দেখলাম যে পাঠানো হয়েছে, এই রসিদটা 30 দিন পরে দেখালে ধরে নেওয়া হয় যে সে পেয়েছে, কেননা প্রাপ্তি স্বীকারটা ইতিমধ্যে হয়তো এসেছিল বা কোনো কারণে দেখা যেতে পারে ডাক বিভাগও হারিয়ে ফেলতে পারে, যার কাছে ফেরত এসছে তিনি পাওয়ার পরও হারিয়ে ফেলতে পারে। অ্যাটলিস্ট একটা ডকুমেন্ট তার কাছে আছে যে ডাকে উনি কী করে, রেজিস্ট্রি ডাকযোগে, এখানে উল্লেখটা হচ্ছে রেজিস্ট্রি ডাকযোগে ছাড়া তো রিসিটও দিবে না, তাই না, যে আমি পাঠিয়েছি এই রিসিটটা থাকবে, ওই রিসিটটা দিলেও এটা প্রেরণ হয়েছে মর্মে গণ্য করা যেতে পারে। তো এটা হচ্ছে ডাকযোগে। এখন আসুন বিকল্প পদ্ধতিতে, যেটা যখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে আমি একটা পরীক্ষায় এরকম পেয়েছিলাম যে পত্রিকার মাধ্যমে কি সমন জারি করা যায়, তো পত্রিকার মাধ্যমে বিধি সহ উল্লেখ করুন। আমরা জানি পত্রিকার মাধ্যমেও সমন দেওয়া যায়, কিন্তু যখন বিধির প্রশ্নটা আসে তখনই আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে। তো আমরা এই আবার এরকম এমসিকিউতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাবস্টিটিউট সার্ভিস কোন বিধিতে রয়েছে বা কোন আদেশের কোন বিধিতে রয়েছে, কিংবা লিখিত পরীক্ষায়ও প্রশ্ন আসতে পারে যে সাবস্টিটিউট সার্ভিস বা বিকল্প জারি পদ্ধতি বা লটকিয়ে জারি পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। এটা আছে বিধি 20-এ। সাবস্টিটিউট সার্ভিস মানেই হচ্ছে লটকিয়ে জারি, সাবস্টিটিউটেড সার্ভিস। বিধি 20, আদেশ 5-এর বিধি 20। তো ওখানে বলা হয়েছে, আমরা 17-তে, বিধি 17-তে দেখব যে যদি কেউ এড়িয়ে যায়, যেটা আগে বলেছি, বা তাকে পাওয়া না যায় তখন লটকিয়ে জারি করা যায়। এখন এই লটকিয়ে জারির বিস্তারিত বিধানটা হচ্ছে আবার এই বিধি 20-এ। মানে এখানে অনেকে বিধি 17 এবং বিধি 20 নিয়ে একটু সমস্যায় পড়ে যান, একই বিষয়ে দুইটা বিধি আমি কোনটা উল্লেখ করব, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। 17 হচ্ছে এটা দিয়ে জারি করা যাবে এই কথাটা বলছে, আর 20-এ বলছে এটা বিস্তারিত, যে এটা এই লটকিয়ে জারি বলতে কি বোঝায়। লটকিয়ে জারিটা হচ্ছে যে যখন সেই ব্যক্তিকে পাওয়া না যায় বা সে এরকম আড়াল করে থাকে নিজেকে বা আসলে কোথায় আছে জানে না, তখন ওই ব্যক্তি সাধারণত যে অঞ্চলে বসবাস করে বলে জনশ্রুতি আছে যে এই লোকটা এখানে থাকে, ওই তার যে সর্বশেষ যে বাসগৃহ যেখানে সে বসবাস করছে অথবা করতো, কারণ বর্তমানে সে কোথায় থাকে কেউই জানে না, এরকম হয় না অনেক সময়,
তখন সে যে গৃহে সর্বশেষ বসবাস করত বা যে স্থানে সর্বশেষ সে ব্যবসা করত বা চাকরি করত, ওই গৃহের প্রকাশ্য একটা জায়গায় দেখা যায় এরকম একটা জায়গায় সমনটা লটকিয়ে দিলে সেটা যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হয়। অথবা এটার বিকল্প হিসেবে আদালত নির্দেশ প্রদান করলে এই উপবিধি 2 বলা আছে যে তখন পত্রিকার মাধ্যমে সমন জারি করা যায়, এবং সেই পত্রিকাটা অবশ্যই হতে হবে একটা দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা হলে হবে না। এবং ব্যক্তি সর্বশেষ যে ঠিকানায় ছিল বা থাকে অথবা সর্বশেষ যে ঠিকানায় ব্যবসা পরিচালনা করত বা করে ওই অঞ্চলে ওই পত্রিকার প্রচারণা থাকতে হবে। দেখা গেল এরকম একটা পত্রিকাতে দেয়া হলো যে পত্রিকাটা উত্তরবঙ্গে এটা প্রচলন আছে কিন্তু দক্ষিণবঙ্গে সেটা নাই, কিন্তু বিবাদী ঠিকানাটা হচ্ছে দক্ষিণবঙ্গে, এরকম হলে হবে না। মানে আমি একটা উদাহরণ দিলাম, এই অঞ্চলে এই পত্রিকাটা আসে বা এটার প্রচারণা রয়েছে মর্মে এটা মানুষের জানা থাকতে হবে যে হ্যাঁ এই পত্রিকাটা এখানে আছে, এই ধরনের একটা পত্রিকা দিতে হবে। তাহলে এটা হচ্ছে পত্রিকার মাধ্যমে জারি করার ব্যাপার। তারপর আসেন, এরকম প্রশ্ন আসতে পারে যে পত্রের মাধ্যমে বা চিঠির মাধ্যমে সমন জারি করা যায় কিনা। এটা আবার কীরকম একটা বিষয় যে হ্যাঁ চিঠির মাধ্যমেও সমন জারি করা যেতে পারে। চিঠির মাধ্যমে কীরকম, দেখা গেল একজন ব্যক্তি, উনি তার সম্ভ্রান্ত একজন ব্যক্তি বা সামাজিক মান মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি বলে উনি আদালত মনে করছে, যথেষ্ট মর্যাদাশীল একজন ব্যক্তি আছেন আমাদের সমাজে অনেক ব্যক্তি, ওরকম ব্যক্তির ক্ষেত্রে আদালত তাকে সমন না দিয়ে আদালতে একটা চিঠি পাঠাতে পারেন তার নামে, যেটা এই সমন হিসেবে গণ্য হবে বা কার্যকর হবে। হ্যাঁ, আমরা দেখা যাবে যে এই বিধানটা না জানলে, কথার কথা এরকম হয় না যদিও আমাদের সমাজে আমরা অনেক ক্ষেত্রেই অনেক বিষয় নিয়ে বিরূপ আলোচনা করি যেগুলো সম্পর্কে আমরা জানি না। দেখা গেল একজনের নামে এরকম আদালত চিঠি দিলেন, আমি জানি না, আমি আলোচনা শুরু করলাম যে হ্যাঁ তার নামে সমন জারি না করে তাকে চিঠি দেওয়া হয়েছে, এটা তো ঠিক না। আসলে এটাও ঠিক, এরকম বিধান রয়েছে কোথায়, বিধি আমরা দেখব 30-এ রয়েছে যে পত্রের মাধ্যমেও জারি করা যেতে পারে। তাহলে সমন কীভাবে দেয়া যেতে পারে এই সম্পর্কে সংশ্লিষ্ট বিধির উল্লেখপূর্বক আলোচনা করুন। এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিন্তু এই সবগুলো বলতে পারবো যে আমরা বিদেশে থাকলে, কারাগারে থাকলে কিভাবে জারি করব, পত্রিকায় কখন জারি করব, লটকিয়ে কখন জারি করব, কিংবা এই সরকারি কর্মচারীর ক্ষেত্রে কীভাবে জারি করব, সামরিক কর্মকর্তার ক্ষেত্রে, কর্মচারীর ক্ষেত্রে কীভাবে সমন জারি করব। হ্যাঁ, কিংবা যদি বলা হয় যে বাদী কি সমন জারি করতে পারে কিনা, বাদীও কিন্তু সমন জারি করতে পারে, বাদীর কাছে সমন দিয়ে দিতে পারে আদালত, তাই না? সেটা সুনির্দিষ্টভাবে বলা আছে যে বাদী সেই সমনটা নিজ উদ্যোগে নিয়ে জারি করতে পারে। তাহলে এই ব্যাপারগুলো আমাদেরকে এইভাবে বলতে হবে। এখন যে কথাটা প্রথমেই বলা ছিল যে সমনটা চেষ্টা করতে হবে যেন আদালতের যে সমন জারি করার যে জারিকারক আছে তার মাধ্যমেই জারি করা হয়, কিন্তু দেখা গেল কোনো ক্ষেত্রে ভিন্ন একটা প্রক্রিয়ায় জারি হলো, হ্যাঁ চিঠির মাধ্যমে জারি হলো বা ডাকযোগে জারি হলো বা কুরিয়ারের মাধ্যমে জারি হলো। এখানে কুরিয়ারের ব্যাপারটা কি আমরা দেখব যে সেখানে 9-4 কুরিয়ারের কথা বলা আছে কীরকম, যে সুনির্দিষ্ট কিছু কুরিয়ার যেটার একটা তালিকা থাকে জেলা জজের নিকট, ওই তালিকার বাইরে কুরিয়ার হলে কিন্তু আবার হবে না। আবার ওই তালিকার ভেতরে আছে একটা কুরিয়ার কিন্তু সে সঠিকভাবে কাজ করে না, সেই ক্ষেত্রে কি বিধিবিধান সেগুলো এখানে বিধানে বলা আছে, যদি এটা এই মুহূর্তে আমাদের জন্য প্রাসঙ্গিক নয়। কিংবা এই জারিকারক সমন যথাযথভাবে জারি হয়েছে কিনা, সেই ক্ষেত্রে জারিকারককে জেরা করা যায় কিনা, এই সকল বিধানও কিন্তু আমাদের এখানে রয়েছে, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু বিধান রয়েছে। কিভাবে আমরা জারি করব, কিভাবে আমরা তাকে জেরা করব, জানতে চাইব সঠিকভাবে জারি হয়েছে কিনা। যদি প্রশ্ন আসে কোনো মোকদ্দমায়, যখন আমি একজন আইনজীবী, আমার সামনে যদি এরকম একটা বিষয় আসে, চ্যালেঞ্জ করার ব্যাপার হয়, তখন আমি তাকে আসলেই কি জেরা করতে পারবো কিনা, তার কাছ থেকে সঠিক তথ্যটা জেনে নিতে পারবো কিনা, এই বিধানও কিন্তু এইখানে রয়েছে। যেটা বলছিলাম, তাহলে ওখানে বলা হচ্ছে যে কোনো একটা মাধ্যমে সমন জারি হলেই সমন যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হবে। এই বিধানটা কোথায় রয়েছে? ওই 31 বিধিতে। তাহলে দেখা গেল যে এই যে এত পদ্ধতি, কোনো কিছুতে না গিয়ে আমি ডাকযোগে সমন পাঠিয়েছি, এডি কার্ডটাও আমার কাছে নেই, শুধুমাত্র একটা রসিদ রয়েছে, এটা আদালতে 30 দিন পরে এটা দাখিল করার মাধ্যমেই আমার সমন জারি হয়েছে মর্মে কিন্তু আমি আদেশ নিতে পারি এবং মোকদ্দমাটা আমি পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি। কোন বিধান বলে? ওই বিধান বলে
যে বিধানে বলা হয়েছে ৩১ বিধিতে যে কোনো একটা পন্থায় সমন জারি হলেই সেটা যথাযথভাবে জারি হয়েছে মর্মে গণ্য হবে, এবং সমন জারি যথাযথভাবে হওয়ার পরেই একমাত্র দেওয়ানি মোকদ্দমা পরবর্তী ধাপে উন্নীত হতে পারে। এর আগ পর্যন্ত কিন্তু এইখানেই ঘটতে থাকে, এবং আমাদের আদালত পাড়ায় এরকম নজিরও রয়েছে, কোনো কোনো মোকদ্দমা 2, 3, 4 বছর চলে গিয়েছে ওই এসআরের জন্যই, মানে ধাপটায় উল্লেখ থাকে এসআর মানে সমন ঘুরে আসছে না। এরকম দেখা গেল যে একটা বড় মোকদ্দমা, বিশেষ করে বাটোয়ারার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। বাটোয়ারা মোকদ্দমার ক্ষেত্রে অনেক বিবাদী থাকেন, অনেকে মারা গিয়েছে, উত্তরাধিকারী নতুনভাবে তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দেখা গেল 120 জন বিবাদী, 5 জনের নামে শেষ পর্যন্ত 2 জনের নামে সমন জারি হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সকল বিবাদীর নামে যথাযথভাবে সমন জারি না হবে ততক্ষণ পর্যন্ত মোকদ্দমা কিন্তু সামনের দিকে আগাবে না, ওই পথেই থেকে যাবে। সকলে জানবে, সকলে জবাব দেওয়ার সুযোগ গ্রহণ করবে, তখন মোকদ্দমা সামনের দিকে অগ্রসর হবে। কেউ যদি জবাব নাও দেয় তাতেও ক্ষতি নেই, অন্তত তাকে জানানো গেল। কাজেই সমন জারি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং একজন আইনের ছাত্র হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, কিংবা একজন আইনজীবী হিসেবে অবশ্যই সমন জারি সংক্রান্ত বিধিবিধান আমাদের জানা থাকা উচিত। আর এই বিধিবিধান আমরা বিস্তারিত জানতে পারি এই দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 5 থেকে। ধৈর্য ধরে এতটা সময় আমার আলোচনা শোনার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।